পাহাড়ের কোল ঘেঁষে এক শান্ত গ্রাম, কিন্তু হঠাৎ করেই সেই শান্ত গ্রামে ঘটে যায় এক ভয়ঙ্কর খুন। পুলিশ দ্রুত সেখানে এসে বেশ কিছু প্রমাণের ভিত্তিতে একজন খুনিকেও গ্রেফতার করে নেয়। সব প্রমাণই যেন তার বিরুদ্ধে ছিল। সবাই ভাবতে থাকে সেই খুনি, কিন্তু সেই কি খুনি, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো সত্য, নাকি যেটা দেখা যাচ্ছে সেটাই সত্যি। সেই সব সত্যি আর মিথ্যার পার্থক্য সৃষ্টি করার জন্য চলে আসে একজন নতুন লয়ার, যার ভেতরে ছিল অদম্য শক্তি। তো শেষ পর্যন্ত কি হয়েছিল, এই খুনের পেছনে কি রহস্য লুকিয়েছিল, সেটাই দেখানো হবে আজকের গল্পে। তাজ অসাধারণ একটি তেলুগু সাসপেন্স থ্রিলার মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি, যার নাম ভাঞ্চনা। তো আশা করি মুভিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই অ্যানিমেশনের মাধ্যমে আমাদের একটি ব্যাক স্টোরি দেখানো হয়, একটা গ্রামের ব্যাক স্টোরি। গ্রামটার নাম গোকুলাম, কিন্তু এই গ্রামের ওপরে রয়েছে ভয়ানক এক অভিশাপ। বহু বছর আগে মনীষী আগ্নিহোত্রী শিবের উপাসনা করছিল, আর এই উপাসনা করতে যেয়ে সে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়। আর এরই মাঝে একটা সময় সে আরিকো নামের একটি এরিয়াতে চলে আসে, আর সেখানে সে তার ছোট্ট একটা কুটির বানিয়ে উপাসনায় মগ্ন হয়ে পড়ে। আর এই পাহাড়ের নিচের দিকে রয়েছে সেই গোকুলাম গ্রাম। সেই গ্রামে বসবাস করত বেশ কিছু আদিবাসী। তাদের গ্রামটা ভালোই ছিল, কিন্তু হঠাৎ করেই একটা বন্যা আসে, আর সেই ভয়াবহ বন্যায় তাদের গ্রামের সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। পুরো গ্রামটা বিপর্যস্ত হয়ে পড়ে। সেই গ্রামের অবস্থা এমন হয় যে গ্রামবাসীরা কোনো কিছু খেতে পর্যন্ত পায় না। অনাহারে তাদের দিন কাটতে থাকে, যার ফলে সেই গ্রামের এই পুরুষরা পশু শিকার করার জন্য সামনের দিকে এগোতে শুরু করে। কিন্তু তারপরও তারা আশেপাশে কোথাও শিকার করার মতো কোনো পশুই পাচ্ছিল না। এরপর হঠাৎ করেই তারা সেই মহর্ষির আশ্রমে চলে আসে, আর সেখানে তারা বেশ কিছু গৃহপালিত পশু দেখতে পায়, যেমন হরিণ, ছাগল, খরগোশ এগুলো। আর এগুলো খাবার জন্যই তারা সেগুলো শিকার করে তাদের গ্রামে নিয়ে যায়। আর ওই সময়টাতে আশ্রমে সেই মহর্ষি ছিল না। সেই মহর্ষি যখন ফিরে আসে তখন সে তার আশ্রমের অবস্থা দেখে প্রচণ্ড রেগে যায়, আর সেই গ্রামে সে গ্রামবাসীদের অভিশাপ দিতে থাকে। বলে, তুমি, তোমাদের পরের জন্ম, তার পরের জন্ম, এভাবেই তোমরা কখনো বিপদ কাটিয়ে উঠতে পারবে না। তোমাদের গ্রামটাকে গ্রাস করে নেবে ভয়ানক এক শয়তান। আর আমার এই অভিশাপ থেকে তোমাদের এবং তোমাদের এই গ্রামকে স্বয়ং দেবতাও বাঁচাতে পারবে না। এতে গ্রামবাসী প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা তাদের দেবতা নারায়ণের পুজো করতে থাকে। আর বছরের পর বছর সেই অভিশাপ থেকে তাদের সেই দেবতা নারায়ণই তাদের সেই গ্রামকে রক্ষা করে আসছিল। আসলে প্রতি বছর একটা রাতে দেবতা বিভিন্ন অবতার নিয়ে এই গ্রামে আসে, আর সেই ভয়ঙ্কর শয়তানের বিনাশ করে। আর সেই রাতেই এই গ্রামবাসীরা সেখানে একটা ফেস্টিভ্যাল অর্থাৎ উৎসব পালন করে। এরপর এই ঘটনা চলে আসে বর্তমানে সে আরিকো গ্রামে। দেখা যায় রাতের বেলা একজন দুধওয়ালা ফাদার জোসেফের বাড়িতে আসে দুধ দেবার জন্য, কিন্তু বারবার দরজায় নক করার পরেও কেন জানি সে দরজা খুলছিল না। সেখানেই জোসেফের ড্রাইভার সালামও ছিল, যে গাড়ি পরিষ্কার করছিল। এই সেলাম এবং জোসেফ কিছুক্ষণ আগেই বিজয় বাড়াতে গিয়েছিল। একটা উৎসবে অ্যাটেন্ড করার পরে তারা সেখান থেকে ফিরে এসেছে। এরপরে দুদালা সেলামকে বলে, ফাদার জোসেফ বারবার নক করার পরে দরজা কেন খুলছে না। সেলামের কিছুটা সন্দেহ হয়, সাথে সাথে সে পেছনের দরজার তালা খুলে বাসার ভেতরে ঢোকে। আসলে সেই দরজার তার চাবি ছিল। ভেতর ঢোকার পরেই তারা হতবাক হয়ে যায়, কারণ ফাদার জোসেফের লাশটা সেখানে পড়েছিল। কেউ তার গলা কেটে তাকে খুন করেছে। তার সাথে সাথে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে এভিডেন্স কালেক্ট করতে শুরু করে আর ইনকোয়ারি শুরু করে দেয়। পুলিশ সেখানে ফাদার জোসেফের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, আর তারা জানতে পারে এখানে ফাদার জোসেফ একাই থাকে। তার একটা মেয়েও রয়েছে, কিন্তু সে থাকে আমেরিকাতে। আর 3 থেকে 4 বছর পর পর সে একবার দেখা করতে আসে। এছাড়া পুলিশ সেখানে যাওয়ার পরে দেখতে পায় সেখানকার লকারটাও খোলা, অর্থাৎ সেখান থেকে কিছু টাকা পয়সাও চুরি হয়ে গেছে। এরপরে পুলিশ যখন সেলামকে জিজ্ঞাসাবাদ করে, সেলাম বলে, স্যার, গতকাল রাতে আমি আর জোসেফ স্যার বিজয় বাড়াতে গিয়েছিলাম এবং রাতের বেলাতেই সেখান থেকে ফিরে আসি। স্যারকে আমি বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাড়িতে চলে গিয়েছিলাম, আর সকাল ভোরে এসেছিলাম, কারণ স্যার তখন ওয়াকিংয়ে যায়। এরপরে পুলিশ সেলামকে জিজ্ঞেস করে, পেছনের দরজার চাবি তোমার কাছে কি করে আসলো। সেলাম বলে, স্যার,
আসলে জোসেফ স্যারের খিঁচুনির সমস্যা ছিল, মাঝে মধ্যে তার এমনটা হতো। আর যখনই সে হতো, সে সাথে সাথে আমাকে মিস কল বা কল দিত। আর আমি পেছনের দরজা দিয়ে চলে আসতাম এবং তাকে মেডিসিন দিতাম, তার প্রাথমিক ট্রিটমেন্ট করতাম। আর এই জন্য স্যার নিজে থেকেই আমাকে সেই চাবিটা দিয়ে রেখেছিল। আর এই বিষয়টা আমি আর স্যার ছাড়া কেউ জানতো না। এছাড়া পুলিশ আরও জানতে পারে এই সেলাম জোসেফের ড্রাইভার হিসেবে গত ৮ বছর ধরে কাজ করছে। অন্যদিকে ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরা ক্রাইম সিন থেকে কিছু এভিডেন্স বা ক্লুও পায়, যেখানে একটা ছিল একটি সাতের বোতাম। পুলিশ সেই বোতামটা ভালো করে দেখে। এরপরে সেই পুলিশ অফিসার যখন বাইরে এসে সেলামকে দেখতে পায়, তার সন্দেহটা বেড়ে যায়। কারণ সেলামের শার্টের ভেতরেও একটা বোতাম মিসিং ছিল, আর সেই বোতামগুলো ঠিক একই রকম ছিল যেটা তারা ক্রাইম সিন থেকে পেয়েছে। পুলিশ বুঝতে পারে হয়তোবা খুনের সময় হাতাহাতি করার কারণেই সেই বোতামটা ছিঁড়ে সেখানে পড়ে গিয়েছিল। এতে করে পুলিশ সেলামকেই সন্দেহ করতে থাকে। আর এরপরে পুলিশ তাকে কাস্টডিতে নিয়ে তার বাড়ি সার্চ করার জন্য চলে যায়। যেহেতু সিন্দুক থেকে টাকা মিসিং ছিল, তার বাড়ি যেয়ে সার্চ করার পরেই দেখা যায় ছোট্ট একটা ব্যাগে ৫ লাখ টাকা লুকানো ছিল। যার ফলে পুলিশ এইসব প্রমাণের ভিত্তিতে জোসেফের খুনি হিসেবে সেলামকেই অ্যারেস্ট করে নেয়। এরপরে আমাদের লয়ার কৃষ্ণাকে দেখানো হয়। এই কৃষ্ণার পরিবার বলতে তার একমাত্র মাই ছিল, যেও ছিল প্যারালাইজড। যার ফলে কৃষ্ণা তার মায়ের সেবা শুশ্রূষা করত। কৃষ্ণা তার মাকে অনেক বেশি ভালোবাসতো। প্রত্যেক দিনই তার মায়ের সমস্ত কাজ করার পরেই কৃষ্ণা কোর্টে যেত। এইদিকে দেখা যায় সেলামের বোন এবং তার স্ত্রী একজন লয়ার ঠিক করে সেলামের জন্য। সেই ডিফেন্স লয়ার তাদেরকে বলে সব প্রমাণই সেলামের বিরুদ্ধে, তাই কেসটা অনেক জটিল হয়ে যাবে, কিন্তু তারপরও সে তার সর্বোচ্চ চেষ্টা করবে। কিছুক্ষণ পরেই কোর্টে সেই কেসটার শুনানি শুরু হয়ে যায়। ডিফেন্স লয়ার কোর্টে প্রথমেই বেশ কিছু প্রমাণ উপস্থাপন করে, যার মধ্যে সবথেকে বড় প্রমাণটাই ছিল ডিএনএ। পুলিশ লাশের পাশ থেকে যে ডিএনএ স্যাম্পলটা কালেক্ট করেছে সেটা সেলামের ডিএনএর সাথে একেবারে ম্যাচ করে গেছে। এছাড়া লাশের পাশে যে শার্টের বোতামটা পাওয়া গেছে সেটাও সেলামেরই ছিল। এমনকি মার্ডার ওয়েপনের উপরে সেলামের ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গেছে। এছাড়া তার ঘরে থেকে যে টাকাটা পাওয়া গেছে সেটার কথাও সেই লয়ার উল্লেখ করে। এরপরে ডিফেন্স লয়ার তার বক্তব্যে বলে সেই টাকাগুলো ছিনিয়ে নেওয়ার জন্যই জোসেফকে হয়তোবা সেলাম খুন করেছে। হয়তোবা সেই টাকাগুলো সে চুরি করতে গিয়েছিল, জোসেফ তাকে দেখে ফেলায় সে তাকে খুন করে ফেলেছে। অন্যদিকে দেখা যায় সেলামের যে লয়ার ছিল সে বলে সেলাম এই জোসেফের কাছে অনেক বছর ধরে কাজ করে। এছাড়া জোসেফের মেয়েও দেশে নেই, বরং বাইরে থাকে। গত বছরগুলোতে জোসেফের সব কাজ এই সেলামই করেছে। তাহলে এতদিন যদি সে জোসেফকে কোনো কিছু নাই করে থাকে, তাহলে হঠাৎ কেন আজকে সেলাম তাকে খুন করে বসলো? তাই আমি বিশ্বাস করি আমার ক্লায়েন্ট সেলাম কোনোভাবেই জোসেফকে খুন করতে পারে না। এই সব কিছু নজরে রেখে সেলামকে বেল দেওয়া হোক। কিন্তু যেহেতু সেলামের বিরুদ্ধেই সব প্রমাণ ছিল, তাই সেলামকে বেল দেওয়া হয় না। বরং জজ সেই লয়ারকে বলে তার কাছে যদি সলিড কোনো এভিডেন্স থাকে তাহলে সেটা যেন সে পেশ করে, নয়তোবা সেলামের সাজা থেকে আটকানো যাবে না তাকে। অন্যদিকে বাইরে আসার পরে সেলামের বোন এবং তার স্ত্রী সেই লয়ারকে জিজ্ঞেস করে সেলামের শাস্তি হবে না তো? সেই লয়ারের ভেতরে কোনো আত্মবিশ্বাসই ছিল না। সে বলতে থাকে সেলামের বিরুদ্ধেই সব প্রমাণ রয়েছে, তাই শাস্তি তো ওকে পেতেই হবে, কিন্তু আমি চেষ্টা করব সেই শাস্তিটা যেন একেবারে কমিয়ে ফেলা যায়। যাই হোক, আমার ফিয়ের ব্যাপারে কি করেছো? অর্থাৎ সে নিজের কাজটা ঠিকমতো করছে না, কিন্তু ফিটা নেবার জন্য সে অধীর আগ্রহী বসে রয়েছে। সেলামের বোন এবং সেলামের স্ত্রী বলে আমাদের কাছে তেমন কোনো টাকা পয়সাই নেই, আমাদের বাড়িটা বন্ধক রেখেছি। ১ সপ্তাহের মধ্যে সেই টাকাটা পেয়ে যাব। টাকাটা আসলেই আপনার ফিটা আমরা পরিশোধ করে দেব। এতে সেই লয়ার প্রচন্ড রেগে যায় আর বলে আমি জানি আমি এই কেসটা হেরে যাব, তারপরেও আমি আমার সম্মানের কথা বিবেচনা না করে কেসটা আমি লড়াই করছি, আর আপনারা এখনো আমার ফিটাই জোগাড় করতে পারেননি। রেগে সেই লয়ার সেলামের কেসের ফাইলটাই তাদেরকে দিয়ে দেয় আর বলে এই কেস আমি আর লড়বো না। সে চলে যেতে শুরু করে। ঠিক তখনই দেখা যায় সেই লয়ার কৃষ্ণা সেখানে চলে আসে আর বলে কোর্টে আমি সেলামের কেসটা শুনেছি, আমি কেসটা লড়তে চাই, তারপরও বিনা কোনো টাকায়, এতে আমারও একটু প্র্যাকটিস হয়ে যাবে। এতে তারা দুজনেও রাজি হয়ে যায়, যেহেতু আগের লয়ার কেসটা ছেড়ে দিয়েছে। কিন্তু সেই লয়ার যখন দেখতে পায় যে কৃষ্ণা তাদের সাথে কথা বলছে এবং কেসটা নিতে চাইছে, তখন সে সেখানে চলে আসে আর বলে এই কেসটা তো আমার, তুমি এখানে কথা কেন বলছো? তখন কৃষ্ণা বলে আপনি তো একটু আগে ফিয়ের জন্য এই কেসটা ছেড়ে দিয়েছেন, তাই এই কেসটা এখন আমি টেক ওভার করে নিচ্ছি।
আর আপনি নিজেও জানেন যে আপনি এই কেসটা জিততে পারবেন না। শুধুমাত্র ফি এর টাকা বাগিয়ে নেয়ার জন্যই আপনি এই কেসটা লড়ার বাহানা করছেন। আর এই কেসটা আমি আর ছাড়ব না। আর এভাবে দুজনের মধ্যে ছোটখাটো একটা গন্ডগোল শুরু হয়ে যায়। যাই হোক, অবশেষে সেই লয়ার ব্যর্থ হয়ে সেখান থেকে চলে আসে। বাসায় আসার পরে কৃষ্ণা সেলামের কেসটা নিয়ে স্টাডি করতে থাকে। আর সেখানে স্টেটমেন্টে সে দেখতে পায় ডেভিডের কার ড্রাইভার এই নামে কারো একজনের উল্লেখ রয়েছে। এই বিষয়টাতে কৃষ্ণার একটু সন্দেহ হয়। সে পরের দিনই চলে যায় সেলামের বাড়িতে। আর সেখানে সেলামের মায়ের সাথে কথা বলতে শুরু করে আর জিজ্ঞেস করে ঘটনার দিন সেলাম কখন এসেছিল। সেলামের মা বলে 10:30 দিকে। আমার ঠিক মনে নেই, কিন্তু এমনই কোনো একটা সময় হবে। এছাড়া কথায় কথায় কৃষ্ণা সেলামের মায়ের কাছ থেকে জোসেফের মেয়ের ফোন নাম্বারটাও নিয়ে নেয়। এরপরে সে তাকে জিজ্ঞেস করে, আমি স্টেটমেন্টে পড়লাম সেই টাকার ব্যাগটা নাকি ডেভিডের কার ড্রাইভার দিয়ে গেছে, এই ডেভিডটাকে? তখনই সেলামের মা বলতে শুরু করে যে এখানে 10টারও বেশি চার্জ রয়েছে। আর সেই চার্জগুলোতে বেশিরভাগ সময়ই প্রত্যেক বছরে নতুন ফাদার নিয়োগ দেওয়া হয়। ডেভিড ছিল আমাদের এই পাশের চার্চারই নতুন ফাদার। আর তারই কার ড্রাইভার সেদিন এসেছিল আর সেই ব্যাগটা এখানে রেখে গিয়েছিল। এরপরে সে তাকে জিজ্ঞেস করে, ডেভিডের ড্রাইভার যখন এখানে এসেছিল সেলাম কি বাসায় ছিল? সেলামের মা বলে, না, সেদিন সেলাম সকাল 5টা বাজেই জোসেফ স্যারের বাসায় চলে গিয়েছিল। আর সেলাম বের হয়ে যাবার পরেই সেখানে ডেভিডের সেই কার ড্রাইভার আসে আর ব্যাগটা দিয়ে বলে এটাকে সেলামকে দেওয়ার জন্য। আর সেলাম যেন এই ব্যাগটা জোসেফ স্যারের কাছে পাঠিয়ে দেয়। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তার পরিচয়, এছাড়া তার মুখটাও মুখোশ দিয়ে ঢাকা ছিল। আমার কথা বিশ্বাস করুন, সেলাম কখনোই জোসেফ স্যারকে খুন করতেই পারে না। প্লিজ সেলামকে বাঁচিয়ে নিন। এরপরেই কৃষ্ণা সেই ডেভিড অর্থাৎ চার্চের ফাদারের কাছে চলে যায় আর জিজ্ঞেস করে তার ড্রাইভারের কথা। কৃষ্ণা তাকে বলে, আমি আপনার ড্রাইভারের সাথে একটু কথা বলতে চাই। তখন সেই চার্চের ফাদার ডেভিড অবাক হয়ে যায় আর বলে, আমার ড্রাইভার আসলো কোথা থেকে? আমার তো গাড়িই নেই। আপনাকে হয়তোবা কেউ মিস ইনফরমেশন দিয়েছে। এটা শোনার পরে কৃষ্ণা অবাক হয়ে যায়। যদি ডেভিডের কোনো ড্রাইভার নাই থাকে, তাহলে সেই ব্যাগটা সেলামের বাড়িতে কে দিয়ে আসলো? তার মানে কি নিশ্চয়ই সেলামকে কেউ এই খুনে ফাঁসিয়ে দিচ্ছে? বাসায় আসার পরে কৃষ্ণ জোসেফের মেয়ের সাথেও কথা বলে, এমনকি তার স্টেটমেন্টও নিয়ে নেয়। এরপরেই যখন সেই কেসটা আবারও কোর্টে ওঠে, ডিফেন্স লয়ার পিপি কোর্টে বলতে থাকে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকেও রিপোর্ট চলে এসেছে। আর এটা থেকে এটাই প্রমাণিত হয় জোসেফকে খুন করেছে তারই ড্রাইভার সেলাম। সেই রিপোর্টের ব্যাপারে কৃষ্ণ তখন জজকে বলে, ফরেন্সিক রিপোর্টে অনেক সময় ভুলভাল রিপোর্ট আসে। আর সেটারই প্রমাণ দেওয়ার জন্য সে আমেরিকার একটা কেসের ব্যাপারেও বলে। আমেরিকাতে একটা কেসের ভেতরে ফরেন্সিক রিপোর্টে ভিত্তি করে একজনকে অ্যারেস্ট করা হয়, যে লোকটা ওই বাড়িতেই কাজ করত। কিন্তু পরে যখন সেটা রিভেরিফাই করা হয়, আবারও ইনভেস্টিগেশন করা হয়, তখন জানা যায় সেই লোকটা আসলে নির্দোষ ছিল। কৃষ্ণা এরপরে ফরেন্সিক ডক্টরকে সেখানে ডেকে নেয় আর জিজ্ঞেস করে সেই ব্যাপারে। সেই ডক্টর জজকে বলে, হ্যাঁ, সেও এই কেসের ব্যাপারে পড়েছে। এমনটা অনেক সময়ই হয়। যেহেতু সেলাম সেই বাড়িতেই কাজ করত, তাই সেই বাড়ির বিভিন্ন জায়গায় সেলামের ডিএনএ পাওয়া, এছাড়া ফরেন্সিক রিপোর্টে বিভিন্ন ইনফরমেশন তার ব্যাপারে আসাটা অনেকটাই স্বাভাবিক। এরপরে কৃষ্ণা সেই অফিসারকে ডাকে, যে অফিসার সেলামকে অ্যারেস্ট করেছিল, এবং বলে টাকার ব্যাগটা যে ডেভিডের ড্রাইভার দিয়ে গেছে, এই ডেভিডের ড্রাইভারটা আসলে কে? আপনি সেটা ইনকোয়ারি কেন করেননি? সেই পুলিশ অফিসার বলে, আসলে সেলামের বিরুদ্ধেই এত এত প্রমাণ পেয়ে গেছিলাম আমরা ভেবেই নিয়েছিলাম সেলামই এই মার্ডারটা করেছে, তাই ওই ব্যাপারে আমরা আর কোনো ইনভেস্টিগেশনই করিনি। এটা শোনার পরে সেই পুলিশ অফিসারকে উল্টো শাসাতে থাকে জজ, যে এইভাবে যদি তারা তাদের কাজ করে তাহলে কেমন হবে। এরপরেই কৃষ্ণা জোসেফের মেয়ের স্টেটমেন্টও সেই জজকে শোনাতে থাকে। সেই স্টেটমেন্টে দেখা যায় জোসেফের মেয়ে বলেছিল, সেলাম আমার বাবার কাছে অনেক দিন ধরেই কাজ করছে। সেলাম আমার বাবাকে খুন করেছে, এটা জানার পরে আমি একেবারে অবাক হয়ে গিয়েছিলাম। কোনোভাবেই আমার বিশ্বাসই হচ্ছে না। কৃষ্ণা তখন জজকে বলে, আমি নিশ্চিত সেলামকে এই কেসে কেউ একজন ফাঁসিয়ে দিচ্ছে, আর এই জন্য আমি সেলামের বেল চাই। কিন্তু তারপরও কৃষ্ণা যেহেতু সলিড কোনো এভিডেন্স পেশ করতে পারেনি, তাই সেলামকে বেল দেওয়া হয় না। এছাড়া সেই কেসের শুনানিটা পরের সপ্তাহে দেওয়া হয়। আর এই এক সপ্তাহ জুড়ে সেলাম পুলিশের কাস্টডিতেই থাকবে। কোর্ট শেষ হওয়ার পরে সেই ডিফেন্স লয়ার পিপি চলে আসে কৃষ্ণার কাছে আর বলে, তুমি খুবই ট্যালেন্টেড, কিন্তু তুমি তোমার ট্যালেন্টটা ভুল জায়গায় নষ্ট করছো। তুমিও জানো এই কেসটা তুমি হেরে যাবে, তাই এখান থেকে সরে দাঁড়াও। কৃষ্ণা বলে, আমি জানি আমি এই কেসটা হেরে যাব, কিন্তু তারপরও একবার তো চেষ্টা করাই যায়। সেই সন্ধ্যায় দেখা যায় কৃষ্ণা তার বন্ধুদের সাথেই আড্ডা দিচ্ছিল, যারাও ছিল লয়ার। সেখানে আড্ডা দিতে দিতেই তার একটা অ্যাক্সিডেন্টের ব্যাপারে কথা বলে, যেটা আরেকটু রোডে হয়েছিল। আর সেইটার ভিডিও তারা দেখছিল।
যেখানে দেখা যাচ্ছিল সেই লোকের মাঝে জোসেফও দাঁড়িয়েছিল। আর এটা যখন কৃষ্ণা দেখতে পায় সে তখন বুঝতে পারে জোসেফ আর সেলাম যখন বিজয়বাড়া থেকে ফিরে আসছিল তখনই এই অ্যাক্সিডেন্টটা ঘটে। আরিকো গ্রাম থেকে জোসেফের বাড়ির দূরত্ব হচ্ছে 30 মিনিট, আর এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে 8টা 30 মিনিটে। তার মানে 9টার মধ্যে জোসেফ তার বাড়িতে পৌঁছে গিয়েছিল। আর জোসেফের বাড়ি থেকে সেলামের বাড়ির দূরত্ব 30 মিনিট। তার মানে সেলামের 9টা 30 মিনিটে বাড়িতে পৌঁছানোর কথা, কিন্তু সে তার স্টেটমেন্টে বলেছে সে 10টা 30-এ বাড়ি পৌঁছেছে। তার মানে এই সময়টার মধ্যে সে কোথায় ছিল? পরের দিনই যখন কৃষ্ণা সেলামের সাথে জেলে দেখা করতে যায়, সেলাম তাকে অনেক রিকোয়েস্ট করে বলে, স্যার বিশ্বাস করুন আমি খুনটা করিনি, প্লিজ আমাকে বাঁচিয়ে নিন। কৃষ্ণা বলে, হ্যাঁ আমি জানি হয়তো তুমি কোনটা করনি, কিন্তু তোমাকে বাঁচাতে হলে অবশ্যই তোমাকে আমাকে সত্যিটা বলতে হবে। তুমি আমাকে রং ইনফরমেশন দিয়েছো। তুমি বাড়িতে গিয়েছো 10:30টায়, কিন্তু এর মাঝে তুমি 1 ঘন্টা কোথায় ছিলে? তখনই সেলাম একটা সত্য কথা বলতে শুরু করে। সেলাম বলে সে ওই রাতে জোসেফের বাড়ি থেকে মমতার বাড়ি গিয়েছিল। আসলে এই মমতার সাথে সেলামের একটা অ্যাফেয়ার ছিল, অবৈধ সম্পর্ক চলছিল। সেলামের হাজবেন্ড যখনই বাসায় থাকে না তখনই সেলাম তার কাছে চলে যায় ঘনিষ্ঠ হবার জন্য। আর সেই রাতে আমি 1 ঘন্টা সেখানেই ছিলাম। তখনই কৃষ্ণাকে সেলাম বলে, স্যার এই কথাটা আমার মা আর স্ত্রীকে কোনোভাবেই বলবেন না। কৃষ্ণা বলে, ঠিক আছে। এরপরে কৃষ্ণা কনফার্ম হওয়ার জন্য সেই মমতার সাথে দেখা করতে আসে। কৃষ্ণা যখন মমতার কাছে আসে প্রথমে সে একেবারে কিছু বলতে চায় না, কিন্তু কৃষ্ণা যখন তাকে জোর দেয় সে বলে হ্যাঁ তার সাথে সেলামের একটা অবৈধ সম্পর্ক রয়েছে। আর সেই রাতে সেলাম এসেছিল, আসলে তার হাজবেন্ড ডে ডিউটিতে ছিল, এই জন্য খুব তাড়াতাড়ি সে বাড়ি ফিরে আসে। আর এই জন্য সেলাম খুব বেশিক্ষণ এখানে না থাকতে পারে সাথে সাথে চলে গিয়েছিল। মমতার কথা শোনার পরে কৃষ্ণা ভাবতে থাকে তার মানে এখান থেকে দেখা করে খুব তাড়াতাড়ি সেলাম ফিরে গিয়েছিল, কিন্তু তারপরও বাসায় ফিরতে সে 40 মিনিট লেট করেছিল। এই 40 মিনিট কোথায় ছিল সে? সত্যি কি সেলাম কোনটা করেছে? সে কি মিথ্যে বলছে তাকে? এই জন্য কৃষ্ণা একটা ইমাজিনেশন করতে থাকে আর সেই সময়গুলোকে ভাগ করতে থাকে। সে দেখতে পায় হ্যাঁ এটা পসিবল, সেই 40 মিনিট সময়ের মধ্যেই সেলাম আবারও জোসেফের বাড়িতে যাবে এবং জোসেফকে খুন করে সেই টাকাটা নিয়ে আবারও নিজের বাড়িতে ফেরত আসবে। এই বিষয়টা ইনকোয়ারি করার জন্য কৃষ্ণা আবারও চলে যায় সেলামের সাথে দেখা করতে আর বলে, তুমি এখনো পুরোপুরি সত্যিটা আমাকে বলনি। তুমি যদি আমাকে সত্যিই না বলো আমি তোমাকে এই কেস থেকে উদ্ধার করব কি করে? তখন সেলাম আবারও বলতে শুরু করে, আসলে সেই দিন যখন আমি মমতার সাথে দেখা করতে গিয়েছিলাম তার হাজবেন্ড খুব তাড়াতাড়ি চলে এসেছিল, আর এজন্য বাধ্য হয়ে আমাকেও সেখান থেকে খুব তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। কিন্তু আমার ধারণা ছিল যেহেতু মমতার হাজবেন্ডের ডিউটি রয়েছে হয়তোবা সে আবারও ফিরে যাবে, কিছু নিতে হয়তোবা সে ভুলে গিয়েছিল, সেটাই নিতে এসেছে। আর এই জন্য সেই অপেক্ষায় আমি মমতার বাড়ির পাশেই লুকিয়েছিলাম 40 মিনিটের মতো। কিন্তু এর পরেও যখন মমতার হাজবেন্ড সেখান থেকে যায় না তখন আমি বাধ্য হয়ে ফিরে এসেছিলাম। কৃষ্ণা তখন সেলামকে জিজ্ঞেস করে, তুমি আর জোসেফ স্যার যখন বিজয় বেড়াতে গিয়েছিলে তখন কি অদ্ভুত কিছু ঘটেছিল বা অস্বাভাবিক কিছু? তখন সেলাম তাকে আরও একটা সত্যি বলতে শুরু করে। সেলাম বলে, জোসেফ স্যার আর আমি যখন মাঝে মধ্যে বিজয় বেড়াতে যেতাম তখন সেখানকার চার্চে আমার একটা মেয়ের সাথে দেখা হয়। মেয়েটার নাম ছিল অনু। এই অনু আমাকে মাঝে মধ্যে দেখার পরে মুচকি হাসতো, আর এভাবেই মেয়েটাকে দেখতে দেখতে আমারও ভালো লেগে যায়। আমি ভেবেছিলাম অনু আমাকে পছন্দ করে। এবার যখন আমি বিজয় বেড়াতে যাই সেই অনু আমাকে একটি হোটেল রুমে ডাকে আর আমিও সেখানে চলে গিয়েছিলাম। এরপরে সেই অনু আমাকে সেখানে মিষ্টি জাতীয় কিছু খাবার খাওয়ায়, কিন্তু সেই খাবার খাওয়ার পরে আমার মাথা ঘুরতে থাকে আর আমি সেখানেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আর সেই অবস্থাতেই অনু আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে যায়, অর্থাৎ এটা একটা হানি ট্র্যাপের মতো ছিল। তাই সেই দিন ফাদারের সাথে কি হয়েছিল আমি এসবের কিছুই জানি না। কৃষ্ণা বলে, এটা ছোটখাটো একটা চিটিং কেস, এগুলো ধরলে হবে না, আমাদের আরো সলিড এভিডেন্স লাগবে। এরপরে কৃষ্ণা জোসেফের বাড়ির আশেপাশেতে ইনকোয়ারি করে আর সেখানে একজন দোকানদারকে জিজ্ঞেস করে যেদিন জোসেফের মার্ডার হয় সেদিন দিনে বা রাতে সে অস্বাভাবিক কিছু দেখেছিল কিনা। সেই দোকানদার একটু ভেবেই বলে, হ্যাঁ সেদিন সিনুকে এই জোসেফের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। কৃষ্ণা যখন সিনুর ব্যাপারে জিজ্ঞেস করে সেই দোকানদার বলে পাশের একটি ড্রামা কোম্পানিতে এই সিনু চাকরি করে। দেখা যায় কৃষ্ণা আর সেই দোকানদারের কথাগুলো খুব মনোযোগ দিয়ে পাশের একজন লোক শুনছিল। যাই হোক, কৃষ্ণা যখন সিনুর কাছে আসে দেখা যায় সেই লোকটাও সিনুর কাছে আসে। কৃষ্ণা সিনুর কাছে যাবার আগেই সেই লোকটা সিনুকে বলে, এই পুলিশের লোক
পালাও এখান থেকে। তখনই সেই লোকটা পালাতে শুরু করে। কৃষ্ণাও তার পিছু পিছু তাকে ধাওয়া করতে শুরু করে, আর কৃষ্ণাকে সেই লোকটাও ফলো করছিল। এভাবে তিনজনের মধ্যে ধাওয়া হয়। এরপরে কৃষ্ণা অনেকক্ষণ ধরে তাদের সাথে ফাইট করে, আর অবশেষে সে সিনুকে ধরে ফেলে আর জিজ্ঞেস করে সেই দিন সে সেখানে কি করছিল। সিনু বলে, আসলে আমাদের ড্রামা কোম্পানিতে জোসেফ স্যার প্রায় ডোনেশন দেয়, আর সেই রাতে আমি শুধুমাত্র ডোনেশন নেবার জন্যই সেখানে গিয়েছিলাম। কিন্তু জোসেফ স্যার বাসায় ছিল না বলে আমি সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। এছাড়া আর আমি কিছুই জানি না। কৃষ্ণা বলে, তাহলে তুমি আমাকে দেখে পালালে কেন? সেই লোকটা বলে, আমি আসলে গাঁজা বিক্রি করি, আর এই জন্যই আমি আপনাকে পুলিশের লোক ভেবে পালিয়ে যাচ্ছিলাম। এখানেও কৃষ্ণা কোনো প্রমাণই পায় না। এরপরে কেসটা আবারও কোর্টে আসে, যেখানে দেখা যায় কৃষ্ণা যেহেতু কোনো প্রমাণই উপস্থাপন করতে পারেনি, তাই জজ সেলামকে এই মার্ডারের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেয়। অর্থাৎ কৃষ্ণা কেসটা হেরে যায়। এর কিছুদিন পরে জেলের ভেতরে কৃষ্ণা আবারও দেখা করতে আসে সেলামের কাছে। সেলাম তখন কাঁদতে কাঁদতে বলে, স্যার, আমি সত্যি খুনটা করিনি, তাহলে কোর্ট আমাকে এত বড় শাস্তি কেন দিল? আর আমি যে জোসেফকে খুন করিনি সেটা আপনিও জানেন। কৃষ্ণা বলে, হ্যাঁ, আমি জানি তুমি জোসেফকে খুন করনি। এছাড়া জোসেফকে কে খুন করেছে সেটাও আমি জানি। সেলাম অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, কে? কৃষ্ণা বলে, আমি নিজেই জোসেফকে খুন করেছি। কথাটা শুনে হতবাক হয়ে যায় সেলাম। এরপরে কৃষ্ণা একটা সত্যি বলতে থাকে। ঘটনা চলে যায় 5 বছর আগে। গোকুলান গ্রাম, সেই গ্রামে মাঝে মধ্যে জোসেফ যেত চার্চে প্রেয়ার করার জন্য। 5 বছর আগে ওই দিনটাতে জোসেফ যখন সেই চার্চে আসে, তখন কোটেশ্বর রাও নামের একজন লোক সেই চার্চটা পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছিল। কোটেশ্বর রাও সেখানে নতুন ছিল, এই জন্য জোসেফ তার সাথে কথা বলতে থাকে আর জানতে পারে আসলে কোটেশ্বর রায়ের পরিবর্তে এখানে যে লোকটা আসার কথা ছিল সে অসুস্থ, আর এই জন্য তার পরিবর্তে কোটেশ্বর রাও আজকে এখানে এসেছে চার্চের পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। সেখানে আমরা আরো জানতে পারি এই কোটেশ্বর রাও হচ্ছে একজন কৃষক, কিন্তু বেশ কয়েক বছর ধরেই তার জমিতে একেবারেই ভালো ফসল হচ্ছে না। আর এই কোটেশ্বর রাওয়ের পরিবারে তার একটি মেয়ে এবং তার স্ত্রী ছিল। কোটেশ্বর রাও তার মেয়েকে অনেক অনেক ভালোবাসে, আর এই জন্য মেয়েটি যখন ইন্টারমিডিয়েটে ফেল করে সে খবর শোনার পরেও কোটেশ্বর রাও তাকে কিছুই বলে না। আর এই কোটেশ্বর রাও এবং তার পরিবাররা ছিল নিচু জাতির। অন্যদিকে তখনই দেখা যায় কোটেশ্বর রাওয়ের ছেলেও ছিল, আর সেই হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণা দিল্লিতে থেকে লয়ের পড়াশোনা করে। এদিকে দেখা যায় জোসেফের কাছে একজন বাইরের দেশ থেকে লোক আসে। আসলে সে এসেছিল কয়েকটা সংস্থার পক্ষ থেকে। এই সংস্থাগুলো তাকে বেশ কিছু ডোনেশন দিয়েছে। আসলে তারা এই উদ্যোগটা নিয়েছে দেশের বিভিন্ন জায়গায় যাতে চার্চ বানানো হয় সেটার জন্য। আর এই জন্য তারা জোসেফকে 30 লাখ টাকা ডোনেশন দেয়, যাতে এই গ্রামে আরো একটা চার্চ বানানো হয়। তারা সেখান থেকে চলে যাবার পরপরই জোসেফ তার একজন লোককে জিজ্ঞেস করে, এই গোকুলান গ্রামের ডাউনটাউনের পাশে কি কোনো খালি জায়গা রয়েছে? সেই বৃদ্ধ লোকটা বলে, হ্যাঁ, ভ্যালির পাশে একটা ফাঁকা জায়গা রয়েছে, আর সেটা কোটেশ্বর রাওয়ের। আপনি তাকে চিনবেন, সেই দিন যে চার্চ পরিষ্কার করছিল তারই জমি ছিল সেটা। এছাড়া সেই লোকটা আরো বলে, কোটেশ্বর রাওয়ের জমিটা একেবারেই ভালো না, কারণ সেই জমিতে একেবারেই ফসল উৎপন্ন হয় না। জোসেফ তখন ঠিক করে নেয় কোটেশ্বর রায়ের সেই জায়গাতেই চার্চ হবে, আর এই জন্য সে কোটেশ্বর রাওকে দেখা করতে বলে। কোটেশ্বর রাও যখন সেখানে আসে, জোসেফ কোটেশ্বর রাওকে বলে, আমি শুনেছি ইদানিং তোমার চাষবাস একেবারে ভালো হচ্ছে না, এতে তো তোমার হয়তোবা অনেক লোকসানও হয়েছে। তোমার লোকসানটা আরো বেড়ে যাবে, কারণ আমি শুনেছি এই গ্রামে একটা ফ্যাক্টরি হবে, আর ফ্যাক্টরিটা হবে তোমার জমির কাছাকাছি, যার ফলে সেই ফ্যাক্টরির যত ময়লা আবর্জনা এবং দূষিত পানি সবকিছুই তোমার জমিতে এসে পড়বে, যার ফলে তোমার জমিটা একেবারে মরে যাবে। তুমি সেখানে আর কিছু উৎপাদন করতে পারবে না। তুমি এক কাজ করো, সেই জমিটা আমাকে বিক্রি করে দাও, আমি তোমাকে ভালো একটা অ্যামাউন্ট দেবো, এছাড়া অন্য জায়গায় ভালো একটা জমিও দেবো। কোটেশ্বররাও তখন বলে, স্যার, আমি একটু ভেবে দেখি, আসলে এই জায়গাটা আমার বাপ দাদার, এই জন্য একটু ভেবে চিনতে নেই। জোসেফ তখন বলে, কোটেশ্বররাও, আমি তোমাকে জোর করছি না, আসলে গড নিজে থেকেই তোমাকে সিলেক্ট করেছে। তুমি যদি এই কাজটা করো, গডের আশীর্বাদ সবসময় তোমার সাথেই থাকবে। আমি শুধুমাত্র একজন মাধ্যম, আমি গডের মেসেজটা তোমার কাছে পৌঁছে দিচ্ছি। বাসায় আসার পরে কোটেশ্বর রাও যখন তার স্ত্রীর সাথে বিষয়টা শেয়ার করে, সে একেবারে মানা করে দেয় আর বলে, আমাদের পরিবারটা দাঁড়িয়ে আছে সেই ক্ষেত খামারের উপরেই, আর আমরা যদি সেটাই বিক্রি করে দেই, আমাদের সবকিছু যদি বন্ধই হয়ে যায়, তাহলে আমরা চলবো কি করে? হয়তো জমিতে পরের বার ভালো ফসল হবে, আমরা অন্য কোনো একটা উপায় বের করে নেব। কিন্তু কোটেশ্বররাও বলে, এর কোনো উপায় নেই, তাই আমাদের এই জমিটা বিক্রি করতেই হবে। কিন্তু তারপরও
কোটেশ্বর রাওয়ের স্ত্রীর এই বিষয়টা একেবারেই ভালো লাগে না। অন্যদিকে দেখা যায় কোটেশ্বর রাও সেই জায়গার দলিল নিয়ে চলে আসে জোসেফের কাছে। কোটেশ্বর রাও দেখতে পায় জোসেফের কাছে আরো একজন ফাদার এসেছিল। তারা দুজন মিলে কিছু একটা নিয়ে আলোচনা করছিল, আর কোটেশ্বর রাও কৌতূহলবশত লুকিয়ে লুকিয়ে সেই কথাগুলো শুনে ফেলে। সেই ফাদার আসলে জোসেফকে শাসাচ্ছিল, কারণ সে জানতে পেরে গিয়েছিল জোসেফ এই চার্চের আড়ালে বিভিন্ন স্ক্যামের সাথে জড়িত, আর সে এখান থেকে লাখ লাখ টাকা সরিয়ে নিচ্ছে। আর এই জন্য সে বলছে এগুলো যদি সে নিজে থেকে বন্ধ না করে তাহলে সে সবাইকে সবকিছু বলে দেবে। তখনই জোসেফ তাকে উল্টো শাসাতে থাকে, আর সেই ফাদারকে বলতে থাকে তোমার যা ইচ্ছা করতে পারো, তুমি আমার কিছুই করতে পারবে না। সেই ফাদার যখন চলে যায়, জোসেফ তখন তার লোককে ডাকে আর বলে এই ফাদারের কোনো একটা ব্যবস্থা করো, ওকে মিথ্যে কেসে ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দাও, ওর বাড়িতে ড্রাগস রাখার ব্যবস্থা করো এবং ড্রাগসের কেসে ওকে ফাঁসিয়ে দাও। এইসব কিছু শোনার পরে কোটেশ্বররাও বুঝতে পারে ফাদার জোসেফ একেবারে ভালো মানুষ নয়, আর এই জন্য সে জায়গার জমি নিয়ে সেখান থেকে ফিরে আসে, জোসেফের সাথে দেখা না করেই। রাস্তায় সেই গ্রামের আরো একজন গণ্যমান্য লোকের সাথে কোটেশ্বরের দেখা হয়ে যায়, আর তার সন্দেহ হতে থাকে ফাদার জোসেফের কথাগুলো নিয়ে। আর এই জন্য সে ভেরিফাই করার জন্য তাকে জিজ্ঞেস করে আমাদের গ্রামে কি কোনো কেমিক্যাল ফ্যাক্টরি হতে যাচ্ছে। সেই লোকটা বলে না, সে তো এমন কোনো কথাই শোনেনি, বরং সে এটা শুনেছে তাদের গ্রামের মধ্য দিয়ে একটা লিংক রোড হবে, আর সেই লিংক রোড একবার হয়ে গেলে তাদের গ্রামের জমির দামই কয়েক গুণ বেড়ে যাবে। আর আমি শুনেছি লিংক রোডটা ভ্যালির দিক দিয়ে যাবে, আর এই জন্যই তো আমি টাকা ধার করে ভ্যালির পাশে একটা জমি কিনে নিয়েছি। তোমার তো কপাল খুলে গেছে, তোমার জমিটাও সেই ভ্যালির পাশেই, তুমি এখন সেটা বিক্রি করলে অনেক টাকা পাবে। কোটেশ্বর রাও তখন অবাক হয়ে যায় আর বুঝতে পারে সেই জোসেফ আসলে তাকেও ঠকাতে যাচ্ছিল, তাকে সে মিথ্যে বলেছে। আর তখনই সে বাসায় চলে আসে। কিছুক্ষণ পরেই যখন জোসেফের লোক কোটেশ্বরের সাথে দেখা করতে আসে, কোটেশ্বর তাকে সাফ মানা করে দেয় যে সে জমি বিক্রি করবে না, সে তার মন বদল করে ফেলেছে, আর এটা যেন সে জোসেফকে জানিয়ে দেয়। এটা যখন জোসেফ জানতে পারে সে প্রচন্ড রেগে যায়। এর পরের দিনই যখন জোসেফ চার্চ থেকে বাড়ি ফিরছিল, তখনই সে দেখতে পায় তার ড্রাইভার তুলসীর সাথে কথা বলছে। এটা দেখে জোসেফ অনেক রেগে যায় আর সেলামকে বকাঝকা করে যে তুমি গাড়ি রেখে কোথায় গিয়েছিলে, আর ওই মেয়ের সাথে তোমার কিসের কথা। তখন জোসেফের সাথে যে লোকটা কাজ করত সেও সেলামকে বলে কোটেশ্বর রাওয়ের মেয়ের সাথে তোমার কিসের কথা। আর এটা যখন জোসেফ জানতে পারে সে তো হতবাক হয়ে যায় যে সেই তুলসী কোটেশ্বর রায়ের মেয়ে। এরপরে জোসেফের মাথায় খুবই ভয়ানক এক আইডিয়া আসে। সে সেলামকে একটু দূরে নিয়ে বলে তুমি কি আমাকে সম্মান করো? সেলাম বলে আরে স্যার, আপনি এটা কি বলছেন, আমি কেন আপনাকে সম্মান করব না? জোসেফ তখন বলে তাহলে আমার হয়ে তোমাকে একটা কাজ করতে হবে, সেই তুলসীর সাথে তুমি ঘনিষ্ঠ হবে, আর সেই মুহূর্তের ভিডিও তোমাকে করতে হবে, সেই ভিডিওটা তুমি আমাকে দেবে। কিন্তু এতে অবাক হয়ে যায় সেলাম আর একেবারেই মানা করে দেয় আর বলে আমি তুলসীকে ভালোবাসি। তখনই জোসেফ সেলামকে টাকার লোভ দেখাতে থাকে আর বলে তুমি তো বলেছিলে তোমার টাকার দরকার তোমার ছোট বোনের বিয়ে দেবার জন্য, আমি তোমাকে সেই টাকা দেব। আর অবশেষে সেলাম বাধ্য হয়ে রাজি হয়ে যায়। এর একদিন পরেই সেলাম চলে আসে তুলসীর কাছে এবং তাকে পটিয়ে একটা হোটেল রুমে নিয়ে আসে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর জন্য। এতে তুলসী প্রথমে রাজি না হলেও সেলাম জোরাজুরি করাতে সে রাজি হয়ে যায়। তুলসী যখন ওয়াশরুমে চলে যায় তখনই সেলাম তার মোবাইলটা সেখানে গোপনে লুকিয়ে রাখে। এরপরে তুলসী যখন ওয়াশরুম থেকে ফিরে আসে তখন সেলাম তার সাথে কথা বলতে থাকে আর এমনভাবে তাকে কনভিন্স করে যে সে তুলসীকে ছাড়া বাঁচবেই না, সে তাকে না পেলে মারা যাবে। আর এসব কথা শুনে তুলসী গলে যায়, যার ফলে সেখানেই তুলসী আর সেলাম ঘনিষ্ঠ হয়ে পড়ে। আর যে পুরো দৃশ্যটাই মোবাইলে রেকর্ড হয়। সেই দিন রাতের বেলাতেই যখন কোটেশ্বর রাও খাবার খাচ্ছিল তখনই জোসেফের লোক সেখানে চলে আসে আর কোটেশ্বর রাওকে বলে জোসেফ স্যার এসেছে, তোমার সাথে একটু কথা বলতে চায়, পাশে এসো। কোটেশ্বর রাও যখন সেখানে যায় জোসেফ তখন তাকে তুলসী সেই গোপন ভিডিও দেখিয়ে দেয়। এটা দেখে হতবাক হয়ে যায় সে, সে কান্নায় ভেঙে পড়ে আর বলে তার একমাত্র আদরের মেয়ে এমনটা কি করে করলো। তখন জোসেফ বলে দেখো, তোমার এই মেয়ের ভিডিও নিয়ে আমার কোনো কাজ নেই, আমার তো শুধু তোমার জমিটা লাগবে। জোসেফ তখন আরো বলে যে শোনো, আমি তোমাকে এখন একটা সত্যি বলছি, আসলে এই এরিয়ার আরো অনেক মানুষের জমি আমার নামে হয়ে যাচ্ছে। তুমি কি জানো সেটা কি করে? আসলে সেসব কৃষকরা যখন আমার কাছে আসতো সমাধান চাওয়ার জন্য তখন আমি তাদের একটা দোকানের ঠিকানা দিয়ে দিতাম আর সেখান থেকে কীটনাশক নিয়ে তাদের জমিতে ছিটিয়ে দেওয়ার জন্য বলতাম, আর সেগুলো ছিল নকল ওষুধ, যার ফলে এই জমিগুলো পোকামাকড় দূর হওয়ার পরিবর্তে জমির উর্বরতা নষ্ট হয়ে যেত, যার ফলে সেখানে ফসল একেবারেই ফলতো না।
আর তারা যে দোকান থেকে এই কীটনাশক এবং সারগুলো কিনতো সেটা আমারই দোকান ছিল। আর এভাবে ধীরে ধীরে তারা আমার কাছে জমি বিক্রি করে দিতে বাধ্য হয়। তুমি একমাত্র যে বেঁকে বসেছিলে, তাই আমাকেও আঙুলটা বাঁকা করতে হলো। বাড়িতে আসার আগেই সে নিজেকে সামলে নেয়। সেখানে সে কিছুই বলে না, তার মেয়েকেও কিছু বলে না, তার স্ত্রীকেও কিছু জানায় না। কিন্তু রাতের বেলায় কোটেশ্বর রাওয়ের স্ত্রী দেখতে পায় কোটেশ্বর রাও সেখানে মরে পড়ে রয়েছে। আসলে সে কোনো একটা ওষুধ খেয়ে ফেলেছিল, আর এভাবেই সে সুইসাইড করে। এটা যখন তুলসী দেখতে পায়, সে ভাবতে থাকে বিয়ের আগেই সে ঘনিষ্ঠ হয়েছে, আর এই জন্যই হয়তোবা তার বাবাকে গড তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। তার বাবার মৃত্যুর জন্য হয়তোবা সেই দায়ী, আর এই জন্য সে অপরাধ বোধ থেকে নিজেও সুইসাইড করে বসে। কৃষ্ণা যখন তার বাবা আর বোনের ব্যাপারে জানতে পারে, সে পুরোপুরি ভেঙে পড়েছিল। সে গ্রামেও সে ফিরে এসেছিল। অন্যদিকে নিজের চোখের সামনে স্বামী আর মেয়ের এই অবস্থা দেখার পরে কৃষ্ণার মা প্যারালাইজড হয়ে পড়ে। কৃষ্ণা সেখানে বুঝতেই পারছিল না তার বাবা এমনটা কেন করলো। ঠিক তখনই তার এক আঙ্কেলের কাছ থেকে সে একটা সত্যি জানতে পারে। আসলে এই লোকটার কাছে সেই পুরো বিষয়টা খুলে বলেছিল, যে জোসেফের হয়ে কাজ করত। আর কৃষ্ণার আঙ্কেল তাকে পুরো সত্যিটা খুলে বলে। এটা শুনে কৃষ্ণা একেবারেই ভেঙে পড়ে। যাই হোক, সে তার মায়ের সেবা যত্ন করতে থাকে আর তার মাকে নিয়ে অন্য একটি শহরে চলে আসে। বেশ কয়েকদিন পরে কৃষ্ণা হঠাৎ করেই কোর্টের ভিতরে জোসেফকে দেখতে পায়, যে একজন লোককে ধমকাচ্ছিল। কিছুক্ষণ পরেই জোসেফ সেখান থেকে চলে যায়। তখনই কৃষ্ণা সেই লোকটার কাছে আসে আর জিজ্ঞেস করে কি সমস্যা। এই লোকটা হচ্ছে সেই চার্চের ফাদারের ভাই, যাকে জোসেফ মিথ্যে ড্রাগসের কাছে ফাঁসিয়ে দিয়েছিল। সেই লোকটা কি কি হয়েছে কৃষ্ণাকে সবকিছু খুলে বলে। সেই ফাদারের বাসায় ড্রাগস রেখেছিল এই সেলামি। সেলাম আসলে সেই ফাদারের বাসায় গিয়েছিল আর বলেছিল সে কি ওয়াশরুমটা ব্যবহার করতে পারে কিনা। আর সেখানেই সে লুকিয়ে ড্রাগসের প্যাকেট রেখে আসে, যার ফলে সেই ফাদারকে পুলিশ সেই ড্রাগস কেসে অ্যারেস্ট করে নেয়। কিছুক্ষণ পরেই সেখানে অনু চলে আসে, আর কৃষ্ণা জানতে পারে জোসেফ যে ফাদারকে মিথ্যে কেসে জেলে ভরে দিয়েছে তারই মেয়ে হচ্ছে এই অনু। আর এই অনুই সেলামকে ধোকা দিয়েছিল। আসলে এই সবকিছু ছিল কৃষ্ণার প্ল্যান। আর মেয়েটিও রাজি হয়ে গিয়েছিল, কারণ তার বাবা মিথ্যের এই কেসের অপমান সহ্য করতে না পেরে জেলের ভেতরেই সুইসাইড করেছিল। আর এই জন্য অনুও চাইছিল তার বাবার হত্যার প্রতিশোধ নেবার জন্য। কৃষ্ণা এরপরেই মেয়েটিকে তার পুরো প্ল্যান বলে, আর সেই প্ল্যান অনুযায়ী অনু সেলামকে তার জালে ফাঁসায়। তারা শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিল। আর সেই দিন সেলামকে হোটেল রুমে নিয়ে যায় এবং তাকে মিষ্টি খাইয়ে অজ্ঞান করে দেয়। এরপরে কৃষ্ণা সেখানে এসে সেলামের সব ডিএনএ নিয়ে নেয়। সেলামের বিভিন্ন ডিএনএ এবং তার শার্টের বোতাম এবং আরও প্রমাণ সেখান থেকে কালেক্ট করে নেয়। এরপরেই সেই দিন রাতের বেলা জোসেফের বাসায় আসে এবং তাকে মেরে তার বাবা এবং বোন হত্যার প্রতিশোধ নেয়। আর সেই ক্রাইম সিনেই সেলামের ডিএনএ, বোতাম এই সব ধরনের জিনিসগুলো রেখে দেয়, যাতে পুলিশের সন্দেহ সেলামের দিকে চলে যায়। এরপরে মুখোশ পরে সেলামের বাড়িতে চলে আসে আর টাকার ব্যাগটা সেখানেই রেখে যায়। সবকিছু প্ল্যান মতো হয়ে যাবার পরে কৃষ্ণা নিজে থেকেই সেলামের কেসটা নিয়ে নেয়, যাতে করে সে জানতে পারে এই কেসের ভেতরে সে কোনো প্রমাণ রেখেছে কিনা, যেটাতে সে ধরা পড়ে যেতে পারে। অর্থাৎ সে জেনে বুঝে সেলামের কেসটা নিজে নিয়ে নেয় এবং সেলামকে এই কেসে ফাঁসিয়ে তার যাবজ্জীবন দিয়ে দেয়, যাতে করে সে তার শাস্তি পায়। সবকিছু শোনার পরে সেলাম চিৎকার করতে থাকে, কৃষ্ণাকে বলে আমি তোমাকে ছাড়বো না। পুলিশ তখন তাকে সেখান থেকেই নিয়ে যায়। আর অবশেষে কৃষ্ণা তার প্রতিশোধ পূরণ করে ফেলে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।